বন্ধুরা, একজন ৩৮ বছর বয়সী মহিলা কুম্ভ নদীতে স্নান করতে গেছিলেন এবং তিনি স্নান করতে গিয়ে যখন নদীতে স্নান করে ওপরের দিকে উঠলেন, তখন উনি দেখলেন যে আশেপাশে ওনার স্বামী কোথাও নেই। সে মহিলা বুদ্ধি দিয়ে কাজ করলেন। সেখানে যে পুলিশ ফাঁড়ি ছিল তিনি সেখানে গেলেন এবং সেখানে গিয়ে নিজের সমস্যা তাদেরকে বললেন। পুলিশ ওই মহিলার সমস্যা শোনার পর মাইকে ওনার স্বামীর নাম অ্যানাউন্স করা হলো এবং অনেকক্ষণ নাম অ্যানাউন্স করার পরেও সেই মহিলার স্বামী ওইখানে ওই নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হলেন না। প্রায় ২ ঘন্টা কেটে যাওয়ার পরও যখন ওই মহিলার স্বামী ওখানে উপস্থিত হলেন না, তখন ওখানকার যে সমস্ত পুলিশরা ছিল তারা বলতে লাগলো, দেখুন, আপনি এখানেই বসুন, এখানে বসেই আপনি অপেক্ষা করুন, হতেও তা পারে আপনার স্বামী এখানেই আপনাকে খুঁজতে খুঁজতে আসবে। আর তখন যদি আপনি এখানে না থাকেন তাহলে কিন্তু সে আপনাকে খুঁজেও পাবে না, অথবা আমরাও আপনাদের পরবর্তীতে কোনো সাহায্য করতে পারবো না। সে মহিলা যখন পুলিশের মুখে একথা শুনলেন তখন তিনি ওখানেই কিছুক্ষণ বসে থাকার সিদ্ধান্ত নিলেন। পুলিশের কথা শুনে ওই মহিলা ওই স্থানেই বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলেন এবং প্রতি ঘন্টায় একবার দুবার করে নিজের স্বামীর নাম অ্যানাউন্স করতে লাগলেন। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাও সেই মহিলা নিজের স্বামীকে খুঁজে পেলেন না। তখন তিনি ওখানে বসে বসেই অঝোরে কাঁদতে লাগলেন এবং নিজের স্বামীর কথা মনে করে করে নিরন্তর উনি কেঁদেই চলেছিলেন। সে মহিলার নাম ছিল উর্মিলা এবং ওনার বয়স ছিল প্রায় ৩৮ বছর। ওই মহিলার বাড়ি হলো বিহারে এবং উনি নিজের স্বামীর সঙ্গে কুম্ভ স্নান করতে সেখানে প্রয়াগরাজে এসেছিলেন। স্বামী স্ত্রী অনেক আশা নিয়ে সেখানে এসেছিলেন যে কুম্ভ স্নান করবেন এবং পুণ্য অর্জন করবেন, কিন্তু হঠাৎ করেই ওনার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে গেল। তারপর সেই মহিলার সঙ্গে আর কি কি ঘটনা ঘটেছিল জানলে আপনারা হতবাক হয়ে যাবেন। এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই প্রেরণাদায়ক একটি কাহিনী। এই কাহিনী আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ এই কাহিনী জানার মাধ্যমেই আপনারা এটা বুঝতে পারবেন যে আমরা জীবনে অনেক সময় অনেক ভুল করে থাকি, অনেক মানুষকে চিনতে আমরা অনেক ভুল করে থাকি। এই কাহিনী আপনাদের সচেতন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, তাই অবশ্যই এই কাহিনীটি আপনারা মনোযোগ সহকারে শুনুন। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক কাহিনী শুরু করা যাক। তবে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। বন্ধুরা, সেই মহিলার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল, কারণ তার কাছে না তো কোনো পয়সা ছিল, না তো জামা কাপড় ছিল, আর না তো অন্য কোনো সরঞ্জাম ছিল। কারণ তার কাছে যা যা ছিল, সে যা যা জিনিসপত্র নিয়ে এসেছিল সমস্ত কিছু তার স্বামীর কাছেই ছিল। আর তার স্বামীকে সেই সমস্ত কিছু সে দিয়ে গঙ্গা স্নান করতে নেমেছিল। গঙ্গা স্নান করে ওঠার পর সে নিজের স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে মহিলা অর্থাৎ উর্মিলা যখন গঙ্গা স্নান করতে নেমেছিল, সে তার স্বামীর কাছে নিজের জামা কাপড় ব্যাগপত্র সবকিছু দিয়েছিল। তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল, প্রথমে তুমি স্নান করে আসো, তারপর আমি স্নান করব। এমন ভাবেই সেই মহিলা যখন স্নান করতে নামলো, কিছুক্ষণ স্নান করার পর সে যখন উঠে আসলো তখন সে কোথাও নিজের স্বামীকে দেখতে পাচ্ছিল না। বন্ধুরা, যখন কোনো একটা বড় জায়গায়, কোনো বড় স্থানে যেখানে অনেকে একসঙ্গে স্নান করে, কোনো মেলা, কোনো অনুষ্ঠানে যখন অনেক সময় অনেক লোক একসঙ্গে সমবেত হয়, তখন কিন্তু আমাদের সঙ্গে এই সমস্যাটা হয়। যখন কোনো বড় যোগ পড়ে, যখন অনেকে মিলে গঙ্গা স্নান করতে যায়, তখন স্নান করে ওঠার সময় কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমরা কোথা থেকে স্নান করতে নেমেছিলাম এবং আমরা স্নান করে ওঠার পর কোন দিকে যাব। কারণ সেই স্নান করার পর এত লোকজন আশেপাশে থাকে যে আমাদের দিক ভুল হয়ে যায়। সেই মহিলার সঙ্গেও ওই একই ঘটনা ঘটেছিল। সেই মহিলা দিক হারিয়ে গেছিল। সে স্নান তো করেছিল এক ঘাটে, কিন্তু কিছুক্ষণ স্নান করার পর সে যখন স্নান করে উঠল, সে নিজের স্বামীকে আর খুঁজে পেল না। সে চারদিকে নিজের স্বামীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে নিজের স্বামীকে খুঁজে পাচ্ছিল না। সে পুলিশের কাছে গেল। উর্মিলা পুলিশের কাছে গিয়ে স্বামীর নাম অ্যানাউন্সমেন্ট করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ৭টা বেজে গেল।
এই সময় প্রচন্ড ঠান্ডা লাগছিল তার, কারণ উর্মিলা যখন স্নান করে বেরিয়েছিল তখন থেকেই তো সে তার স্বামীকে হারিয়ে ফেলেছিল। আর সে স্নান করে বেরোনোর পর ভেজা বস্ত্রেই ততক্ষণও সেখানেই দাঁড়িয়েছিল। সারাটা দিন সে ভেজা বস্ত্রেই ছিল। আর যখন রাত হতে লাগলো তখন তার প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করলো। এদিকে এত ঠান্ডায় উর্মিলা বুঝতে পারছিল না যে সে কি করবে। সে ভাবলো কোনো এক সাধু মহাত্মার টেন্টের মধ্যে গিয়ে সে কিছুক্ষণ অপেক্ষা করুক, তাহলে হয়তো তার একটু ঠান্ডাটা কমবে। এমনটা ভেবেই সে এক সাধু ব্যক্তির টেন্টের ভিতর ঢুকে পড়লো। সেখানে আগুন জ্বলছিল। উর্মিলা সেই আগুনের পাশেই বসে নিজের হাত পা সেঁকতে লাগলো। তখনই সেই টেন্টে যে সাধু বসেছিলেন তিনি সেই মহিলাকে বলতে লাগলেন, কি হয়েছে মা, তোমার সঙ্গে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? তুমি এইভাবে ভেজা কাপড়ে এখানে বসে আছো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখনই উর্মিলা নিজের সমস্ত সমস্যা সেই সাধু বাবাকে বলতে লাগলো। সে বলতে লাগলো কিভাবে সে স্নান করতে মেলায় এসেছিল এবং তারপর স্নান করে ওঠার পর কিভাবে সে নিজের স্বামীকে হারিয়ে ফেলেছে। তখনই সেই সাধু বাবা ওই মহিলাকে বলতে লাগলো, দেখুন আপনি এত চিন্তা করবেন না, আমার মনে হয় আপনার স্বামী রাস্তাতেই রয়েছে, 2-1 ঘন্টার মধ্যেই আপনার স্বামী আপনাকে খুঁজে পেয়ে যাবে। যখন উর্মিলা সাধু বাবার কাছ থেকে একথা শুনলো সে খুবই খুশি হয়ে গেল। তখনই সেই সাধু বাবা বলতে লাগলো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ কিছু খাওনি। এমনটা বলে সে নিজের ঝোলা থেকে একটা আপেল বার করলো এবং উর্মিলাকে দিয়ে বলতে লাগলো, এই নাও, এই আপেলটা খেয়ে নাও। উর্মিলা বলতে লাগলো, না বাবা আমি খাবো না, আমার খিদে নেই। আপনার কৃপায় আমি আমার স্বামীকে যদি পেয়ে যাই এটাই আমার কাছে অনেক হবে। তখনই উর্মিলা সেখানে বসে বসেই আবারও আগুনে নিজের হাত পা সেঁকতে শুরু করলো। এদিকে তখন সেই সাধু বাবা উর্মিলাকে বলতে লাগলো, তোমার তো বহু বছর হয়েছে কোনো সন্তানাদি হয়নি। উর্মিলা যখন সাধু বাবার মুখ থেকে একথা শুনলো সে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, সাধু বাবা এটা কি করে জানলো যে বহু বছর হয়ে গেছে আমার কোনো সন্তানাদি হয়নি। তখনই উর্মিলা সাধু বাবার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, বাবা আপনি এটা কি বলছেন? আপনি কিভাবে জানলেন যে আমার কোনো সন্তানাদি হয়নি? জানেন তো আমার বিয়ের 10 বছর কেটে গেছে তবুও আমার ঘরে কোনো সন্তানাদি হয়নি। তখনই সাধু বলতে লাগলো, মা আমি সবকিছু জানি। তুই এক কাজ কর, তুই এই ফলটা খা, এই ফলটা খেলে তুই সন্তানের প্রাপ্তি করতে পারবি। তোর সঙ্গে তোর স্বামীর ভালো সম্পর্ক হবে এবং তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি। তোর স্বামী জীবনে অনেক উন্নতি করবে, তার ব্যবসায় অনেক উন্নতি হবে। সে মহিলা যখন সাধু বাবার মুখে এই সমস্ত কথা শুনলো সে সাধু বাবার কথা বিশ্বাস করে গেল এবং সেই আপেলটি খেয়ে নিল। যখন সে মহিলা আপেলটি খেলো হঠাৎ করে তার ঘুম আসতে শুরু করলো। সে সাধু বাবাকে বলল, সাধু বাবা আমার খুব ঘুম পাচ্ছে। সাধু বাবা বলল, এইটাই তো হলো জাদু মন্ত্রের জিনিস, এই জিনিসটা তুমি খেয়েছো, এখন তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, তুমি এখানে চুপচাপ শুয়ে পড়ো। তখনই সেই মহিলা সাধু বাবার কথা শুনলো এবং সেখানে সাধু বাবার পাশেই একটি ছোট্ট জায়গা ছিল সেখানে শুয়ে পড়লো। বন্ধুরা সেই মহিলা খুব একটা শিক্ষিত ছিল না, অর্থাৎ সে এই সমস্ত বিষয় সম্বন্ধে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলছিল। এইভাবেই সেই মহিলা প্রায় 5 ঘন্টা পর্যন্ত সেখানে সাধু বাবার তাঁবুতেই ঘুমিয়ে থাকলো এবং ওই 5 ঘন্টার মধ্যে সাধু বাবা ওই মহিলার সঙ্গে অনেক খারাপ খারাপ কাজ করেছিল। এদিকে 5 ঘন্টা পর সেই মহিলার যখন ঘুম ভাঙলো তখন সেই সাধু বাবা আবারও সেই মহিলাকে আরো একটি আপেল খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে সেই মহিলার আবারও ঘুম চলে আসলো এবং সে আবারও ঘুমিয়ে পড়লো। এভাবেই 3 দিন পর্যন্ত ওই সাধু বাবা বারবার করে ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছিল এবং ওই মহিলাও কিছুই বুঝতে পারছিল না। এমন ভাবেই যখন 3 দিন কেটে গেল তখনই হঠাৎ করে একদিন সাধু বাবা কোনো একটা কাজের জন্য অন্য এক জায়গায় গেছিলেন। এদিকে সেই মহিলা ওই তাঁবুতেই চুপচাপ শুয়েছিলেন। আর আপনারা তো এটা সবাই জানেন যে কুম্ভ মেলায় অনেক রিপোর্টাররা ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন সাধু বাবার টেন্টে গিয়ে গিয়ে সাধু বাবার জীবন কাহিনী সম্বন্ধে জানছে এবং সেগুলো আমাদের কাছে প্রকাশ করছে। এমনই একজন রিপোর্টার ওই সাধু বাবার টেন্টে পৌঁছলেন। ওই রিপোর্টার জানতে চেয়েছিল যে সাধু বাবা কোথা থেকে এসেছেন এবং ওনার নাম কি, উনি এখানে কি করছেন, এই সমস্ত বিষয় বিভিন্ন রকম তথ্য নেওয়ার জন্য ওই রিপোর্টার ওই টেন্টের ভিতর ঢুকেছিল। কিন্তু রিপোর্টার যখনই টেন্টের ভিতর প্রবেশ করলো সে দেখলো সেখানে একজন 38 বছর বয়সী মহিলা শুয়ে আছে। এটা দেখে রিপোর্টার খুবই অবাক হয়ে গেল। এটা দেখার পর তার মনে সন্দেহ জন্মালো। সে ওই মহিলাকে জাগালো এবং জিজ্ঞেস করতে লাগলো, আপনি কে, কোথা থেকে এসেছেন, এখানে আপনি কি করছেন? তখনই সেই মহিলা বলল, আমি এই সাধু বাবার সঙ্গেই রয়েছি, আমি ওনার সঙ্গে পুজো পাঠ করছি।
তখনই রিপোর্টার বলল, সাধু বাবা কোথায়? আপনাকে তো এখানে একাই দেখা যাচ্ছে, এছাড়াও আপনি এখানে ঘুমিয়েছিলেন। তখনই সেই মহিলা বলল, আমি জানি না এখন সাধু বাবা কোথায় গেছে। তখনই সেই মহিলা বলতে লাগলো, ওই সাধু বাবা মন্ত্রতন্ত্র পাঠ করছেন এবং বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রের দ্বারা আমার অনেক উপকার করছেন। তখনই সেখানকার রিপোর্টাররা বুঝে গেল যে এই মহিলাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে বা এর পেছনে কোনরূপ কোনো ষড়যন্ত্র আছে। রিপোর্টার তখন সেই মহিলাকে জিজ্ঞেস করতে লাগলেন যে তিনি কোথা থেকে এসেছেন, তিনি এখানে কি করতে এসেছিলেন। এদিকে সেই মহিলা এটা বুঝতেই পারছিল না যে সে কতদিন পর্যন্ত ওই টেন্টে রয়েছে এবং সে সেখানে থেকে কি করছে বা তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে। সে ঠিকভাবে সাধু বাবার সম্বন্ধে কিছু বলতেও পারছিল না, সে এটাও বলতে পারছিল না যে সাধু বাবা তার সঙ্গে এতদিন ধরে কি করেছে। এমনকি সে এটা বিশ্বাসও করতে চাইছিল না যে সাধু বাবা তার সঙ্গে কোনো খারাপ কিছু করতে পারে, কারণ তাকে এমন কিছু জিনিস খাইয়ে দেওয়া হয়েছিল যার কারণে সে সমস্ত কিছুই ভুলে গেছিল, তার কোনো কিছুই মনে পড়ছিল না। তখনই সেই রিপোর্টার ওই মহিলাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, সবকিছু তো বুঝলাম, আপনি এখন আপনার বাড়িতে যান, আপনার স্বামী কোথায়? আমাকে যদি আপনি সেই সমস্ত তথ্য দেন তাহলে আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি। তখনই সেই মহিলা বলতে লাগলো, আমার এখন কোনো কিছুর প্রয়োজন নেই, আমি এখান থেকে কোথাও যাব না। যতক্ষণ না সাধু বাবা এখানে আসবেন আমি এখান থেকে এই টেন্ট ছেড়ে কোথাও নড়ব না। রিপোর্টার বুঝে গেল যে এই মহিলাকে এমনভাবে কথার জালে ফাঁসানো হয়েছে যে এই মহিলা সাধু বাবা ছাড়া অন্য কিছু বুঝতেই পারছে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে অন্যান্য টেন্টের অনেক ব্যক্তিরা এসে উপস্থিত হলো এবং অনেক সাধু বাবাও সেখানে এসে উপস্থিত হয়ে গেল। কুম্ভ মেলায় সেখানে অনেক ব্যক্তিরা ওই টেন্টের ভিতর ঢুকে পড়ল এবং সকলে মিলে ওই বিষয়টাকে পর্যবেক্ষণ করতে লাগলো। এদিকে কিছুক্ষণের মধ্যে ওই যে সাধু বাবা কোনো এক কাজের উদ্দেশ্যে সেখান থেকে অন্য জায়গায় গেছিলেন, তিনি নিজের টেন্টে ফিরে আসলেন এবং টেন্টে এসে তিনি যখন নিজের টেন্টে এত লোকজনকে দেখলেন, তিনি হঠাৎ করে ঘাবড়ে গেলেন। তখনই তিনি এত লোক দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। আর সঙ্গে সঙ্গেই ওই রিপোর্টার এবং সেখানে থাকা অন্যান্য সাধু মহারাজরা ওই ব্যক্তিকে ধরে নিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশকে খবর দেওয়া হলো এবং পুলিশ যখন ওই ব্যক্তিকে জেরা করলো তখন জানা গেল যে ওই ব্যক্তি আসলে কোনো সাধুই ছিল না। ওই ব্যক্তি একজন ঠক প্রতারক ছিল যে সাধুর ভেষ ধারণ করে মেলায় কিছু টাকা পয়সা উপার্জনের জন্য এসেছিল। বন্ধুরা, এই বিষয়টা কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কুম্ভ মেলায় অথবা যে কোনো মেলায় যেখানে অনেক লোকের সমাগম হয়, সেখানে যারা সাধু নয়, যারা সাধারণ মানুষ, তারাও ৫০০-৬০০ টাকা দিয়ে সাধুর বস্ত্র কিনে মাথায় একটা টিকা দিয়ে কিছু মালা টালা পরে সাধুর মতো একদম পুরোপুরি সেজে সেখানে যায় এবং সেখানে গিয়ে মানুষকে এইভাবে প্রতারণা করতে থাকে, মানুষকে এইভাবে ভুল বোঝাতে থাকে। তারা একটা চন্দনের বাটি নিয়ে নেয় আর সবার মাথায় টিকা লাগাতে থাকে, আর মানুষ ভাবে যে দেখো এই সাধু মহারাজ আমাদেরকে টিকা দিচ্ছে। এইভাবেই তারা মনে করে যে এই মেলা তো বহুদিন চলবে, প্রায় ২-৩ মাস এই মেলা চলবে, তো এই মেলাতে আমরা বেশ অনেক টাকাই উপার্জন করতে পারবো। একবার ভেবে দেখুন, যদি প্রতিদিন ১০০০-২০০০ টাকাও ইনকাম তারা করতে পারে তাহলে ৩ মাসে তারা কত টাকা উপার্জন করতে পারবে। এটা ভেবে এই সমস্ত কথা চিন্তা করেই কিছু কিছু মানুষের মানসিকতা এই ধরনের হয়ে গেছে। তারা এই সমস্ত মেলায় গিয়ে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, মানুষকে প্রতারণা করার চেষ্টা করছে। তাদেরই মধ্যে একজন ছিল ওই ব্যক্তি। পুলিশ যখন ওই ব্যক্তিকে জেরা করে তখন জানতে পারে ওই ব্যক্তি কোনো সাধু ছিল না, ও একজন সাধারণ ব্যক্তি ছিল এবং সে জয়পুরের বাসিন্দা ছিল। সে ব্যক্তি সাধুর রূপ ধারণ করে সাধুর মতো বস্ত্র পরিধান করে একটা বাটিতে একটু চন্দন গুলে সকলকে টিকা লাগাচ্ছিল এবং সকলের থেকে টাকা পয়সা উপার্জন করছিল। সে ওখানেই একটা ছোট টেন্ট বানিয়েছিল। আর উর্মিলা নামের ওই মহিলা দুর্ভাগ্যবশত ওনার টেন্টেই গিয়ে ঢুকে পড়ে। বন্ধুরা, আপনারা তো এটা সবাই জানেন যে যখন থেকে কুম্ভ মেলা স্টার্ট হয়েছে তখন থেকেই অনেক মানুষরা সেখানে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের দোকান দিচ্ছে, কেউ চা বিক্রি করছে, কেউ মালা বিক্রি করছে, আবার কেউ অন্যান্য জিনিস বিক্রি করছে। তারা সেখানে গিয়ে ভেবেছে যে এই ২-৩ মাস মেলা থাকবে, এই ২-৩ মাসে আমরা বিভিন্নভাবে অর্থ উপার্জন করব এবং কয়েক হাজার টাকা অথবা কয়েক লাখ টাকা আমরা এখান থেকে উপার্জন করে ফিরবো। কিছু কিছু মানুষের এটা মানসিকতায় পরিণত হয়েছে যে তারা সেই মেলায় যাবে এবং সেখানে গিয়ে ভুলভাল কাজ করে মানুষকে ঠকিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করবে।
বন্ধুরা, বিভিন্ন ধরনের চ্যানেলে এই সমস্ত জিনিস প্রকাশ পাচ্ছে, আমরা প্রতিদিন এই সমস্ত বিষয় দেখতে পাচ্ছি। বন্ধুরা, যখন ওই সাধুর আসল সত্যতা সবার কাছে প্রকাশ পেল, তখন সেখানের আশেপাশে যে সকল নাগা সাধুরা ছিল, যে সমস্ত আঘুরি বাবারা ছিল, তারা এই সমস্ত কিছু জানার পর ওই সাধুকে খুব মারধর করলো। তো তাদের কাছে যে সমস্ত হাড্ডি টাড্ডি থাকে, সেগুলি নিয়ে সেই ব্যক্তিকে খুব মারধর করা হলো। তারপর সাধুর বস্ত্র তার শরীর থেকে টেনে সরিয়ে দেওয়া হলো এবং তাকে নির্বস্ত্র করে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেল এবং এখন এটাই দেখার বিষয় যে পুলিশ সেই ব্যক্তির সঙ্গে কি করবে, সেই ব্যক্তিকে কেমন শাস্তি দেবে। তবে বন্ধুরা, এই ঘটনা কিন্তু চারদিকে প্রকাশিত হচ্ছে, এই বিষয়টা খুবই ভাইরাল হয়েছে। তাই আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করতে বাধ্য হলাম। কিন্তু এইভাবেই মানুষকে ঠকানোর জন্য সাধুর বস্ত্র পরে বিভিন্ন রকমের মালা টালা দিয়ে একদম পুরো চন্দন টন্দন দিয়ে নিজেকে সাধুর মতো করে সাজিয়ে নিয়ে তারপরে সেই মেলায় আসে। দুদিন আগেরই একটা ঘটনা, 10 বছরের একটি মেয়েকে একটি বাবা তার কাছে রেখে দিয়েছিল। প্রায় 3 সপ্তাহ পর্যন্ত ওই মেয়েটি ওই সাধু বাবার কাছে ছিল এবং একজন রিপোর্টারের চোখে যখন ওই মেয়েটি পড়ে, তখন রিপোর্টার ওই মেয়েটির কাছ থেকে জিজ্ঞেস করতে চায় যে সে কোথা থেকে এসেছে, সে কোথায় যাবে বা তার বাড়িঘর কোথায়। কিন্তু ওই ব্যক্তি ওই মেয়েটিকে এমন কিছু নেশার জিনিস খাইয়ে দিয়েছিল যে মেয়েটি ঠিকভাবে কিছুই বলতে পারছিল না। রিপোর্টার যখন ওই সাধুর কাছে ওই বাচ্চা মেয়েটির সম্বন্ধে জানতে চাইলো, সে বলতে লাগলো, এই মেয়েটি আমার সঙ্গেই থাকতে চায়, আমার সঙ্গেই থাকবে, এর বাবা মা আমাকে দান করে দিয়েছে ওকে। এটা শোনার পর সেই রিপোর্টার খুবই অবাক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আরো অনেক রিপোর্টার সে ঘটনাস্থলে উপস্থিত হলো এবং তারা পুলিশকে ডাকলো। পুলিশ যখন ওই মেয়েটিকে সঠিকভাবে জেরা করলো, তখন ওই মেয়েটি ঠিকভাবে কিছুই বলতে পারছিল না। একবার এক কথা বলছিল তো আরেকবার আরেক কথা বলছিল। সেই বাচ্চা মেয়েটির কথায় কোনোরূপ কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশ সেই মেয়েটিকে নিজের কাস্টাডিতে নেয় এবং ওই সাধু বাবাকেও গ্রেপ্তার করে। তারপর ওই মেয়েটিকে নিজের বাড়িতে, নিজের আত্মীয় স্বজনের কাছে, নিজের বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপর সেই বাচ্চা মেয়েটি সেই সাধু বাবার সম্বন্ধে এমন এমন ঘটনা প্রকাশ করেছিল, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদেরকে এই সমস্ত ঘটনা বলার একটাই উদ্দেশ্য যে কুম্ভ মেলায় আপনারা যদি যান, আপনাদের পরিবার পরিজনের সঙ্গে আপনারা হয়তো সেখানে যাবেন, কিন্তু সেখানে গেলে একে অপরের সঙ্গ ছাড়বেন না। একে অপরের সঙ্গ ধরে থাকুন। দরকার হলে একে অপরের হাতটা কোনো দড়ি দিয়ে বেঁধে রাখুন, তারপর আপনারা স্নান করুন। কারণ দেখুন, যদি একবার এমন বড় মেলায় আপনাদের আত্মীয় পরিজন বা আপনার আপনজন কেউ হারিয়ে যায়, তাকে পেতে পেতে কিন্তু আপনাদের বহুক্ষণ কেটে যাবে। হতে পারে কয়েক ঘন্টা কেটে যাবে, হতে পারে কয়েক দিন কেটে যাবে। আর এটাও হতে পারে, যদি কোনো বাচ্চা-টাচ্চা থাকে তাহলে হয়তো আপনারা তাকে কখনো পেলেনই না। এমন কোনো ব্যক্তির হাতে যদি সেই বাচ্চাটা পড়ে যায়, তাহলে সেই বাচ্চাটার তারা কি অবস্থা করবে তা আপনারা বুঝতেই পারছেন, আপনারা ভাবতেই পারছেন। চারদিকে এমন নিউজ ছড়িয়ে রয়েছে, সকলেই এই বিষয়টা জানে। হতে পারে সেই বাচ্চাটা এই দুনিয়া থেকেই গায়েব হয়ে যাবে। কারণ এমন কোনো ব্যক্তির পাল্লায় যদি এই ধরনের বাচ্চারা পড়ে যায়, তাহলে সেই বাচ্চাকে তারা কি করবে? তাকে কোথাও বেচে দেবে নাকি তাকে নিজের কাছে রাখবে? কি যে করবে তা কিন্তু আমরা কেউই বলতে পারি না। তাই বন্ধুরা, মেলায় যাবেন, অবশ্যই যান। এমন মেলায় গেলে, এমন ধর্মস্থানে গেলে অনেক পুণ্য অর্জন হয়। কিন্তু নিজের পরিবার পরিজনকে একটু সাবধানে রাখুন, তাদেরকে একটু দেখে শুনে রাখুন। যদিও বন্ধুরা, ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই মহিলার সঙ্গে এমন কাজ করেছিল, তাকে সাধু বলাটাই আমার পক্ষে ভুল বলা হবে। কারণ যে ব্যক্তি সাধু না, তাকে আমি কেনই বা সাধু বলবো? এটা আমারই ভুল। এটা বলাটা উচিত নয়। তবুও সেই ব্যক্তি যেহেতু নিজের ভেষটা সাধুর মতো ধারণ করেছিল, তাই আমি এমনটা বলেছি। কারণ বন্ধুরা, যারা আসল সাধু মহাত্মা ব্যক্তি হয়, তারা কখনো মহিলাদের সঙ্গে এমন ব্যবহার করার কথা ভাবতেও পারে না। এমনকি তারা সবসময় মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখে, তারা তো মহিলাদের সঙ্গে কথাও পর্যন্ত বলতে চায় না। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদিও এটা কোনো কাল্পনিক কাহিনী না, এমন একটা ঘটনা ঘটেছে আর এই ঘটনা ঘটার পরেই আমার এই ভিডিওটা বানানো। তবুও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।